দুনিয়ার সবচেয়ে নিরাপদ ডলারও যদি একজন মানুষ নিজের হাতে নকল করে ফেলতে পারে, তাহলে ব্যাপারটা কেমন হবে? আমেরিকার নতুন ডলার নোটে এমন অনেক সিকিউরিটি ফিউচার রয়েছে যেগুলা সাধারণভাবে নকল করা প্রায় অসম্ভব। কিন্তু এই মুভিতে এমন একজন আর্টিস্টের দেখা পাবো যে কোনো মেশিন ছাড়াই নিজের হাতে নিখুঁত আঁকায় সেই নোটকে অবিকল কপি করে ফেলতে পারে। এমনকি অভিজ্ঞ ব্যাংক কর্মকর্তারাও তার বানানো নোট দেখে সহজে বুঝতে পারে না কোনটা আসল আর কোনটা নকল। কিন্তু এই রহস্যময় শিল্পী আসলে কে? তার এই অসাধারণ ক্ষমতার পেছনে কি রহস্য? আর কেনই সে কোটি কোটি টাকার জাল নোট তৈরি খেলায় জড়িয়ে পড়েছে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে আজ আমরা দেখব 2018 সালের দারুণ ক্রাইম অ্যাকশন মুভি প্রজেক্ট গটেনবার্গ। আর গল্পের শীর্ষের দিকে যে টুইস্টটা আসবে সেটা পুরো ঘটনাটাকেই অন্যভাবে দেখতে বাধ্য করবে। তো চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই দেখা যায় অন্ধকার একটা জেলের ভিতরে লি নামের এক লোক বসে আছে। সামনে একটা কাগজ নিয়ে সে খুব নিখুঁতভাবে হাতে একটা নকল স্ট্যাম্প তৈরি করছে। আসলে লি কোনো সাধারণ বন্দী নয়, সে একজন অসাধারণ আর্টিস্ট। জেল থেকে কাউকে চিঠি পাঠাতে চাইলেও পোস্টম্যানকে দিতে হবে $10। কিন্তু লির কাছে টাকা নেই, তাই নিজের আর্টের দক্ষতা কাজে লাগিয়ে সে নিজের একটা নকল স্ট্যাম্প বানিয়ে ফেলে। আর স্ট্যাম্পটা এতটাই নিখুঁত হয় যে আসল আর নকল কোনটা সেটাও বোঝার উপায় নেই। কিছুক্ষণ পর পোস্টম্যান চিঠি নিতে এলে সে টাকা চায়। ঠিক তখনই পাশে থাকা এক বৃদ্ধ কয়েদি হঠাৎই অসুস্থ হওয়ার অভিনয় শুরু করে। পোস্টম্যানের নজর সেদিকে যেতেই লি সুযোগ বুঝে চিঠিটা তার ব্যাগে ঢুকিয়ে দেয়। কিন্তু চিঠিটা সে কাকে পাঠিয়েছিল সেটা জানতে হলে আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে। এরপর পুলিশ এসে লিকে জেল থেকে নিয়ে যায়। জানা যায় এতদিন সে থাইল্যান্ডের একটি জেলে বন্দী ছিল। এবার হংকং পুলিশের ইন্সপেক্টর হো তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তার বিরুদ্ধে অভিযোগের তালিকা বেশ লম্বা। জানলো তৈরি থেকে শুরু করে সেন্ট্রাল ব্যাংকের গাড়িতে হামলা, যেখানে কয়েকজন গার্ডও মারা গিয়েছিল। পুলিশের ধারণা এসবের পেছনে একটা আন্তর্জাতিক অপরাধী চক্র রয়েছে এবং লি সেই চক্রের সঙ্গে জড়িত। কিন্তু লি সব অভিযোগ অস্বীকার করে। সে শুধু বলে এসবের আসল মাস্টারমাইন্ড হলো পেইন্টার নামের এক রহস্যময় মাফিয়া। তবে পেইন্টার কোথায় থাকে বা তার আসল পরিচয় কি সে কিছুই বলতে পারে না। বরং পেইন্টারের নাম শুনলেই লি ভয়ে কাঁপতে থাকে। সে পুলিশকে অনুরোধ করে যত দ্রুত সম্ভব তাকে আবারও জেলে পাঠাতে। পুলিশ অবশ্য তার কথা বিশ্বাস করে না। ক্রাইম সিন থেকে পাওয়া ডিএনএর সঙ্গে লির রক্ত ও চুলের নমুনা মিলিয়ে দেখা হয়, আর অবাক করার মতো ভাবে সবকিছু লির সঙ্গে মিলে যায়। তাই পুলিশ আরো চাপ দিতে থাকে সত্যি স্বীকার করার জন্য। কিন্তু লি এবার কিছুই স্বীকার করে না। এদিকে থানার বাইরে ইউনান নামের এক মেয়ে একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে লির জামিন করাতে আসে। কিন্তু পুলিশ জানিয়ে দেয় লি এত বড় মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী হওয়ায় তাকে সহজে ছাড়া হবে না। তবে একটা শর্ত দেয়, লি যদি সেই রহস্যময় প্রিন্টারের আসল পরিচয় জানায় তাহলে তার জামিনের কথা ভাবা যেতে পারে। এরপর ইউনান নিজে লির সঙ্গে দেখা করে, তাকে সব সত্যি বলতে অনুরোধ করে। আর তখনই লি ধীরে ধীরে তার অতীতের ঘটনা বলা শুরু করে। তখনই গল্প চলে যায় কয়েক বছর আগের সময়। সেখানে প্রথমবার দেখা যায় লি আর ইউনানকে। দুজনেই ছিল আর্টিস্ট এবং দুজনেরই ছবি আঁকার দারুণ দক্ষতা ছিল। একই সঙ্গে কাজ করতে করতে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে যায় আর ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমে গড়ায়। তবে দুজনের কাজের ধরন ছিল সম্পূর্ণ আলাদা। ইউনান নিজের কল্পনা থেকে নতুন নতুন ছবি আঁকত, আর লি ছিল অন্যরকম। সে বিখ্যাত শিল্পীদের আঁকা ছবি হুবহু কপি করতে পারত। তার এই কপি করার ক্ষমতা ছিল অবিশ্বাস্য। কিন্তু সমস্যা হলো মানুষ আসল ছবি কিনতে চায়, কপি করা ছবি নয়। একদিন লুক নামের এক আর্ট গ্যালারির মালিক তাদের আঁকা ছবি দেখতে আসে। ইউনানের ছবিগুলো দেখে সে মুগ্ধ হয়ে যায় এবং সবগুলো কিনতে চায়। কিন্তু এদিকে লির ছবিগুলো দেখে তার কোনো আগ্রহ হয় না, কারণ সেগুলো ছিল অন্য শিল্পীদের ছবির নিখুঁত কপি। তখনই ইউনান পরিষ্কার জানিয়ে দেয় লির ছবিগুলো বাদ দিয়ে তার কোনো ছবি বিক্রি হবে না। কিন্তু লি তখনও জানতো না তার এই অসাধারণ কপি করার ক্ষমতা একদিন তাকে এমন এক অপরাধ জগতে নিয়ে যাবে যেখান থেকে বের হওয়া তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। লোক চলে যাওয়ার পর লি ইউনানকে মিথ্যা বলে যে তার সব পেন্টিংই বিক্রি হয়ে গেছে। আসলে লি চেয়েছিল তার কারণে যেন ইউনানের ক্যারিয়ারের কোনো সমস্যা না হয়। কিন্তু এক্সিবিশনের দিন ইউনান চুপি চুপি লির একটা ছবি নিজের ছবির পাশে রেখে দেয়। সেখানে এক লোক লির ছবিটা নিয়ে মজা করলে ইউনান রেগে যায়। পরে অবশ্য লি নিজে লোকটার কাছে ক্ষমা চাইতে যায়। তখন লোকটা জানায় সে আসলে মজা করেছিল এবং পুরো এক্সিবিশন দেখে লির ছবিটাই কিনেছে। এরপর রেস্টুরেন্টে গিয়ে লোকটা নিজের পরিচয় দেয়, সে হলো সেই রহস্যময় পেইন্টার। লির প্রতিভায় মুগ্ধ হয়ে
তাকে নিজের দলে কাজ করার প্রস্তাব দেয়। কিন্তু কাজটা শুনে লি অবাক। তাকে আসলে ডলারের মতো হুবহু নকল ডলার তৈরি করতে হবে। প্রথমে লি রাজি হয় না, কিন্তু নিজের আর্থিক অবস্থার কথা ভেবে শেষ পর্যন্ত প্রস্তাবটা গ্রহণ করে নেয়। এরপর পেইন্টার লিকে কানাডায় নিয়ে নিজের টিমের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সেখানে যারা ছিল তারা জাল টাকা তৈরির কাজে সবচেয়ে বেশি দক্ষ। তারা বুঝতে পারে নতুন আমেরিকান ডলার নকল করা মোটেও সহজ নয়। নোটের সূক্ষ্ম ডিজাইন, ওয়াটারমার্ক আর রং পরিবর্তনকারী বিশেষ কালি সবকিছুই হুবহু তৈরি করতে হবে। সবচেয়ে কঠিন কাজটা পড়ে লিওর ওপর। তাকে পুরনো চাইনিজ আর্টের কৌশল ব্যবহার করে নোটের ভিতরে সূক্ষ্ম ওয়াটারমার্ক তৈরি করতে হবে। লি প্র্যাকটিস শুরু করতেই তার নিখুঁত কাজ দেখে পুরো টিম অবাক হয়ে যায়। এরপর তারা পূর্ব ইউরোপে গিয়ে পুরনো ব্যাংক নোট ছাপার একটি মেশিন কিনে ফেলে। কিন্তু এবার সামনে আসে নতুন সমস্যা। আসল নোটের মতো কাগজ তারা কোথায় পাবে? আর ঠিক তখনই পেইন্টার এমন একটা তথ্য দেয় যেটা তাদের পুরো পরিকল্পনাটাই বদলে দিতে পারে। পেইন্টার জানতে পারে আমেরিকান নোটের মতো একই মানের কাগজ টেলিফোন ডিরেক্টরিতে ব্যবহার করা হয়। তাই তারা সেই ছাপাখানা থেকে প্রায় 500 টন কাগজ কিনে ফেলে। এরপর লিড ডিজাইন অনুযায়ী নকল ডলার ছাপার কাজ শুরু করে দেয়। দেখতে নোটগুলো একেবারে আসলের মতো হয়, কিন্তু তখনও একটা সমস্যা রয়ে যায়। নোটের সেই কালার চেঞ্জিং মোড ইফেক্ট, এই বিশেষ কালি সাধারণভাবে পাওয়া যায় না। তাই পেইন্টার এবার সেটা সংগ্রহ করার জন্য সরাসরি সেন্ট্রাল ব্যাংকের একটি গাড়িতে হামলার পরিকল্পনা করে। লিকেও বাধ্য হয়ে তাদের সঙ্গে যেতে হয়। গাড়িটা থামাতেই গার্ডদের সঙ্গে শুরু হয় প্রচণ্ড গোলাগুলি। লি মাঝখানে আটকা পড়ে গেলে একজন গার্ড তাকে গুলি করতে যায়, কিন্তু পেইন্টার ঠিক সময়ে এসে তাকে মেরে ফেলে। এরপর বোমা মেরে গাড়ি উড়িয়ে দিয়ে তারা কালির ব্যারেলগুলো নিয়ে পালিয়ে যায়। এই প্রথম লি পেইন্টারের আসল হিংস্ররূপ নিজের চোখে দেখে। এতদিন জাল নোট বানালেও সে ভাবেনি এই কাজের জন্য মানুষ খুনও করতে পারে। কিন্তু ততক্ষণে সে এমন এক অপরাধের জালে আটকা পড়ে গেছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। এরপর সে বিশেষ কালি নোট তৈরির কাজে ব্যবহার করতেই ফলাফল আসে অবিশ্বাস্য। নতুন নোটগুলো আসল ডলারের মতো পুরো কালার চেঞ্জিং ইফেক্ট দেখা যায়। পুরো টিম আনন্দে মেতে ওঠে, কারণ এবার তাদের নকল নোট চেনা প্রায় অসম্ভব। কিন্তু লির ভেতরে এবার অপরাধবোধ বাড়তে থাকে। সে পেইন্টারকে জিজ্ঞাসা করে কালি শেষ হয়ে গেলে কি আবারও মানুষ মেরে সেটা আনতে হবে, বরং সে নিজেই এই কালি বানানোর চেষ্টা করতে চায়। কিন্তু পেইন্টার তার কথায় একদমই পাত্তা দেয় না। এদিকে জাল নোটগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে শুরু করে পেইন্টারের লোকেরা। ধীরে ধীরে তাদের ব্যবসা আরো বড় হয়ে ওঠে। কিন্তু পুলিশ এবার তাদের পেছনে লেগেছে। আন্ডার কভার অফিসার উইংকে এই মামলার দায়িত্ব দেওয়া হয়। সে ইন্সপেক্টর হোর সঙ্গে মিলে পেইন্টার গ্যাংয়ের গতিবিধি নজরে রাখতে শুরু করে। এক পর্যায়ে তারা বাইরে ছদ্মবেশে গ্যাংয়ের লোকদের সঙ্গে দেখা করে, কিন্তু পেইন্টার আর লি সেখানে ছিল না। অন্যদিকে পেইন্টার তখন তার পুরনো ক্লায়েন্ট জেনারেলের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিচ্ছিল। আর জেনারেলের কাছে যাওয়ার পথে লি তাকে জানায় সে এমন এক বিশেষ ধরনের পেইন্ট সম্পর্কে জানে যেটা দিয়ে মোর ইফেক্ট তৈরি করা সম্ভব। লি জানায় তার জানা বিশেষ কালি ব্যবহার করলে আর মানুষ মেরে মোর ইফেক্টের কালি আনতে হবে না। পেইন্টার এই আইডিয়ায় খুশি হয়ে লিকে প্রতিশ্রুতি দেয় তা শেষ হলে তার নামে একটা রিসোর্ট কিনে দেবে। সেখানে সে ইয়ানকে নিয়ে শান্তিতে থাকতে পারবে। এরপর তারা জেনারেলের বাড়িতে যায়। জেনারেল পেইন্টারকে বড় অঙ্কের নকল নোটের ব্যবসার প্রস্তাব দেয়, কিন্তু হঠাৎ সে পেইন্টারের বাবার কথা তুলে ধরতেই পেইন্টারের আচরণ বদলে যায়। সে জানায় 7 বছর আগে জেনারেলই তার বাবাকে হত্যা করেছিল, অর্থাৎ ব্যবসার জন্য নয়, প্রতিশোধ নিতেই পেইন্টার এখানে এসেছে। পেইন্টার শরীরে বোমা পাতার নাটক করে লিকে রিমোট চাপতে বলে। ভয়ে লি কিছু করতে না পারলেও রিমোট পড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে। তবে বোমাটা পেইন্টারের শরীরে ছিল না, বিস্ফোরণ হয় বাইরে রাখা তার গাড়িতে। এরপরেই শুরু হয় তুমুল গোলাগুলি। পেইন্টার একাই একের পর এক জেনারেলের লোকদের শেষ করতে থাকে, আর দূর থেকে তার সঙ্গে রকেট হামলা চালায়। শেষে জেনারেল নিজেই আর্মার গাড়ি নিয়ে পেইন্টারের সামনে আসে, কিন্তু পেইন্টার নিখুঁত শটে তাকে শেষ করে দেয়। এদিকে জেনারেল লোকদের মধ্যে থাকা চিং আগুনে গুরুতর আহত হলে লি তাকে বাঁচায়। পরে পেইন্টার তাকে হাসপাতালে নিয়ে যায়। 1 মাস পর চিং সুস্থ হয়ে উঠলে পেইন্টার তাকে নতুন পরিচয় ও পাসপোর্ট দেয়। সেখানে তার নাম দেওয়া হয় ইউহান। নামটা শুনে লি অবাক হয়ে যায়, কারণ ইউহান তার প্রিয় মানুষ ইউয়ানের নামের সঙ্গে মিলে যায়। এরপর চিং ধীরে ধীরে লির প্রতি আকৃষ্ট হলেও লি তাকে গুরুত্ব দেয় না। একদিন পেইন্টার লিকে জানায় সে তার জন্য রিসোর্টের ব্যবস্থা করেছে, কিন্তু ঠিক তখনই লি জানতে পারে ইউয়ান অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছে। এতদিন লির কোনো খবর না পেয়ে সে নিজের জীবন নিয়ে এগিয়ে গেছে।
এই খবর শুনে লি সিদ্ধান্ত নেয় সে আর এই অপরাধের জগতে থাকতে চায় না। পেইন্টার অবশ্য তাকে ছাড়তেও রাজি হয় না। ঠিক তখনই আরেক বিপদ সামনে আসে। আন্ডারকভার পুলিশ অফিসার উইং তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। পেইন্টার তদন্ত করে জানতে পারে তার দলের এক সদস্য ইয়ান নিজের বানানো জাল টাকা দিয়ে একটা ঘড়ি কিনেছে। এটা ছিল তাদের কঠোর নিয়মের বিরুদ্ধে। পেইন্টার বুঝে যায় এই ভুলের কারণেই পুলিশের হাতে তাদের ব্যাপারে তথ্য গেছে। ইয়ান পান ভিক্ষা চাইলেও পেইন্টার কোনো দয়া দেখায় না। নিজের নিয়ম ভাঙায় শাস্তি হিসাবে সে ইয়ানকে সবার সামনে গুলি করে হত্যা করে। ইয়ানকে পেইন্টার ঠান্ডা মাথায় গুলি করে মেরে ফেলায় লিয়ান নিজেকে সামলাতে পারে না। সে পেইন্টার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পেইন্টার তাকে থামিয়ে দেয়। এরপর সে লিকে দিয়ে আন্ডারকভার পুলিশ অফিসার উইংকে গুলি করাতে চায়। লি কিছুতেই গুলি করতে না পারায় পেইন্টার নিজেই উইংকে শেষ করে দেয়। এরপর পেইন্টার লিকে আরো বড় ধাক্কা দেয়। সে জানায় ইউয়ান আর তার হবু স্বামী লুকে সে অপহরণ করে রেখেছে। লিকে বাধ্য করে লুকে গুলি করতে বলা হলে লি উল্টো পেইন্টারের দিকে বন্দুক তাক করে। দস্তাদস্তির মধ্যেই গুলি ছুটে লু মারা যায়। এরপরই শুরু হয় লি আর পেইন্টারের ভয়ঙ্কর লড়াই। চিংও লির পাশে দাঁড়িয়ে পেইন্টারের লোকদের উপর আক্রমণ করতে থাকে। এক পর্যায়ে লি পেইন্টারকে গুলি করে মেরে ফেলে, কিন্তু চিং ইউয়ানকে মেরে ফেলার হুমকি দেওয়ায় লি তাকে সঙ্গে নিয়ে যেতে পারে না। বাধ্য হয়ে সে একাই সেখান থেকে চলে যায়। পেইন্টার যে রিসোর্টটা লির জন্য কিনে দিয়েছিল সেখানে লি গিয়ে ওঠে। পরদিন খবরের কাগজে সে জানতে পারে পেইন্টারের মরদেহ এখনো পাওয়া যায়নি। তাই লির সন্দেহ হয় পেইন্টার হয়তো এখনো বেঁচে আছে এবং ইউয়ানের ক্ষতি করতে পারে। সে তখন দ্রুত বেরিয়ে পড়ে, কিন্তু পথে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর আমরা আবারও মুভি শুরুর ঘটনায় ফিরে আসি। লি পুলিশকে পেইন্টারের পুরো গল্প বলে এবং তার একটা স্কেচ তৈরি করে দেয়। জামিনের পর তাকে হোটেলে রাখা হয়। সেখানে ইউয়ানের সঙ্গে তার দেখা হয় এবং দুজনের মধ্যে আবেগঘন মুহূর্ত তৈরি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই ইন্সপেক্টর হো এমন একজন পুলিশ সদস্যকে দেখতে পায় যার চেহারা পেইন্টার স্কেচের সঙ্গে হুবহু মিলে যায়। সবাই তাকে ধরে ফেলে, কিন্তু লোকটা অবাক হয়ে বলে, আমি তো সাধারণ একজন পুলিশ অফিসার। তখন হোর মাথায় পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। লি এতক্ষণ সবাইকে বোকা বানিয়েছে। আসলে সত্য হলো পেইন্টার নামে কোনো মানুষই ছিল না। পেইন্টার আসলে লি নিজেই। জাল নোট তৈরি, ব্যাংকের গাড়িতে হামলা, জেনারেলের লোকদের হত্যা সবকিছু লি একাই করেছিল। আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে সে পেইন্টার নামে একটা কাল্পনিক চরিত্র বানিয়ে পুরো গল্প সাজিয়েছিল। কিন্তু এখানেই শেষ নয়। আসল ধাক্কাটা হলো হোটেলে। যে মেয়েটা লির সঙ্গে দেখা করেছিল সে আসলে ইউয়ান ছিল না, সে ছিল চিং। জেনারেলের আস্তানে মুখ পুড়ে যাওয়ার পর লি তাকে প্লাস্টিক সার্জারি করিয়ে ইউয়ানের মতো চেহারা দিয়েছিল। আর তখনই বোঝা যায় শুরু থেকে শেষ পর্যন্ত আসল মাস্টারমাইন্ড ছিল লি নিজেই। চিংকে ইউয়ানের চেহারা দিয়ে নিজের কাছে রেখেছিল লি। কিন্তু ধীরে ধীরে চিং বুঝতে পারে লি তাকে কখনোই চিং হিসাবে ভালোবাসেনি। সে শুধু তার মধ্যে ইউয়ানের মুখটাই খুঁজেছে। তাই চিং আসল ইউয়ান আর লুকে অপহরণ করে লির সামনে হাজির করে। সে বলে, যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে ওদের মেরে ফেলো। এরপর শুরু হয় ভয়ঙ্কর গোলাগুলি। শেষ পর্যন্ত লি সেখান থেকে পালিয়ে গেলেও পুলিশ তাকে ধরে ফেলে। কিন্তু চিং আবারও লিকে বাঁচাতে এগিয়ে আসে, কারণ জেল থেকে লি তাকে যে চিঠিটা লিখেছিল সেটাতে সে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছিল। এরপর ইন্সপেক্টর হো হোটেলে পৌঁছায়, কিন্তু ততক্ষণে লি আর চিং সবাইকে ফাঁকি দিয়ে সাগরের পথে পালিয়ে যায়। বোটে যাওয়ার সময় চিং হঠাৎ জানায় সে ইচ্ছা করে বোটটাকে একই জায়গায় ঘোরাচ্ছে। এমনকি বোটের নম্বরও সে লাইটের মধ্যে লিখে রেখেছে, যাতে পুলিশ সহজেই তাদের খুঁজে পায়। কারণ চিং বুঝে গেছে লি তাকে ভালোবাসে না, সে শুধু ইউয়ানের মুখটাই ভালোবাসে। পুলিশ যখন চারদিক থেকে তাদের ঘিরে ফেলে তখন লি পালানোর চেষ্টা করে, কিন্তু চিং আগেই বোটে বিস্ফোরণ লাগিয়ে রেখেছিল। সে টিকা চাপতে মুহূর্তের মধ্যে পুরো বোটটা আগুনে বিস্ফোরিত হয়ে যায়, আর সেখানে লি ও চিং শেষ হয়ে যায়। এরপর ইন্সপেক্টর হো আসল ইউয়ানের কাছে যায় এবং তাকে লির ছবি দেখায়। ইউয়ান অবাক হয়ে বলে, আমি তো এই মানুষটাকে চিনি, সে একসময় আমার প্রতিবেশী ছিল। তখনই শেষ সত্যিটা সামনে আসে। লি আর ইউয়ানের মধ্যে আসলে কখনো প্রেমের সম্পর্কই ছিল না। লি একা ইউয়ানকে ভালোবাসতো। সে ইউয়ানের মতো একজন মৌলিক শিল্পী হতে চেয়েছিল, কিন্তু সেটা তার পক্ষে সম্ভব হয়নি। তাই নিজের অসাধারণ কপি করার ক্ষমতা কাজে লাগিয়ে সে অন্য এক পথ বেছে নিয়েছিল। তার স্বপ্ন ছিল প্রচুর টাকা কামিয়ে একদিন ইউয়ানের সামনে গিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করা, কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্নই তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আর এভাবেই একজন প্রতিভাবান শিল্পীর একতরফা ভালোবাসা, প্রতারণা আর অপরাধের গল্পের পর্দা নামে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প।
মুভিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সকল ধরনের মুভির এক্সপ্লেনেশনের ভিডিও সবার আগে তোমার মোবাইলে চলে আসে। আবারও দেখা হবে নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশনে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।